আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 52 নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা রিন্থি। মজুদ পর্যাপ্ত, তারপরও বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা, আর পাইকারি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি। হঠাৎ এমন দাম বাড়ার কারণে ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মনিটরিং করলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে যে বসে আছে চুপ করে আমি বুঝি না, বুঝলেন? এটা এখনই লাগাম টানিয়ে ধরা উচিত। আয় তো বাড়েই না, আমার একটা বাজেটে মাসিক বাজেট থাকে, সেটা আমি পারতেছি না টানতে, শেষে আমার অনেক অবস্থাটা হয়ে যায়। কালকে আসেন ছিল আপনার ৬৫ টাকা, আজকে আপনার ৭৫ও কেউ খুচরা বেচতেছে, আর আমরা পাইকারি ৭০-৭২ এরকম বিক্রি করতেছি। অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জন করে সাধারণ মানুষকে সেবা দিতে প্রশাসনিক কর্মকর্তাদেরকে প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানী শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন সরকার প্রধান। অনুষ্ঠানে ১১৯ ও ১২০তম ফোর্সে অংশগ্রহণকারী ১১৬ জন কর্মকর্তাকে সনদ দেওয়া হয়। ৫ মাস ব্যাপী আইন ও প্রশাসন কোর্সে বিসিএস জনপ্রশাসন ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ফৌজদারি আইন, ইংরেজি ভাষা, তথ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। স্বাধীনতা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, এ কথাটা সবসময় মনে রাখতে হবে এবং বাংলাদেশের একটি মানুষও যেন তাকে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, সেদিকে লক্ষ্য রেখেই আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। 2021-এ এসে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কথাটা মনে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে এবং এখান থেকে যেন আমরা কোনো মতে পিছিয়ে না যাই। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। এখন প্রযুক্তির যুগ, পৃথিবীতে হাতের মুঠোয়, কাজে সেখানে আপনাদের আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু আপনার জ্ঞান মেধা দিয়ে যে আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয়, সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। ১.৫ বছর পর মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হলগুলোতেও আজও দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষকরা। তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলছে টিকা প্রদান কার্যক্রম। প্রায় ৯০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত জানান, আগামী ১০ অক্টোবর হলগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। ১৬ তারিখ একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সেশন জট কমিয়ে আনতে শনিবার বাড়তি ক্লাস নেওয়ার পাশাপাশি সিলেবাসেও পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের এই যে ক্ষতিটা হয়ে গিয়েছে, বেশ কিছুদিনের একটা আমাদের সেশন জট তৈরি হয়েছে, এর জন্য আমরা শনিবারেও ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের সিলেবাসগুলোকে যেভাবে আমরা আগে খুব ইলাবোরেটলি পড়িয়েছিলাম, সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে এসে যতটুকু কনসাইজ করে শিক্ষার্থীদেরকে সুবিধা দেওয়া যায়, দ্রুত বের করা যায়, সেই ধরনের আমাদের একটা গাইডলাইন এসেছে। নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। সকালে তার বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই তা পরিষ্কার হয়ে গেছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন সংক্রান্ত সব কিছুই তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। কাজেই নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সহযোগিতা করার জন্য বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষার সিলেবাস যেভাবে সংক্ষিপ্ত করা হয়েছে সেই সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস এর চেয়ে সংক্ষিপ্ত করার সুযোগ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সাংবাদিকরা সুস্থ থাকলে রাষ্ট্র সুস্থ থাকবে। এ সময় সংবাদ সংগ্রহে নেতিবাচক না হয়ে সমস্যা চিহ্নিত করতে সাংবাদিকদের তাগিদ দেন শিক্ষামন্ত্রী। পজিটিভ নিউজ নিউজ না, নেগেটিভ নিউজ ইজ নিউজ। আমি কিন্তু বিশ্বাস করি নেগেটিভ নিউজ নিউজ না, পজিটিভ নিউজ ইজ নিউজ। যেখানে সমস্যা আছে সেটাকেও পজিটিভলি তুলে ধরাটাই নিউজ, এবং সেই নেগেটিভটাকে পজিটিভলি তুলে ধরা যে এই কাজটা, এইখানে সমস্যা আছে, একটা সমাধান দরকার। আমি বলছি না যে যেখানে সমস্যা আছে ওখানে বলবে এখানে কোনো সমস্যা নেই, তা কিন্তু না। সমস্যা আছে, সমস্যাটাকে চিহ্নিত করে বলা যে এই জায়গায় এই সমস্যাটা আছে, এই সমস্যাটাকে সমাধান করা প্রয়োজন। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে শুরু হয়েছে মহালয়ার আচার। ঘট স্থাপন ও পূজার মধ্য দিয়ে মহাশক্তি মহামায়া দুর্গনিতাসিনী দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। বুধবার ভোরে ঢাকেশ্বরীয় জাতীয় মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহালয়ার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। শাস্ত্র বলছে, দেবী দুর্গা আসবেন ঘটকে, ফিরবেন দোলায় চেপে। চলতি বছর সারা দেশে ৩২,১১৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১,৯০৫টি। রাজধানীতে এবছর ২৩৮টি মণ্ডপে পূজা হচ্ছে। এই সংখ্যা গত বছরের চেয়ে 4টি বেশি। ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। মাউন্ট কৈলাস থেকে বিজয়া দশমী পর্যন্ত উনি 10 দিনের জন্য পৃথিবীতে আসেন। মহালয়ার প্রথম সকালটা খুব সুন্দর করে শুরু হলো। প্রত্যাশা থাকবে সবাই যেন সুস্থ থাকে, আমরাও যেন পূজাটা ঠিক মতো করতে পারি। সর্বশক্তি মাতা দেবী আমাদের সকলের মঙ্গল করুক, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। আমাদের দেশে ঈদ উৎসব যেমন শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ঈদ উৎসবে আমার বাড়িতে যেমন সব সম্প্রদায়ের মানুষ আসে, পূজা উৎসবও শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে রাজধানীর আবদুল্লাপুর বেড়িবাত এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে তারা নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি মানব পাচারকারী চক্র ৩ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে গিয়েছিল। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আবারও জানিয়ে দিয়েছেন, ক্লিন ফিড ছাড়া দেশে কোনো বিদেশি চ্যানেল চলতে দেওয়া হবে না। দুপুরে সচিবালয় রিপোর্টার্স ফোরামের মিট দ্য প্রেসে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, মঙ্গলবার টেলিভিশন মালিকদের সঙ্গে বৈঠকে কোয়াব নেতারা ক্লিন ফিডে বিদেশি চ্যানেল চালাতে সময় চেয়েছিল, কিন্তু সময় দেওয়া সম্ভব নয়। মন্ত্রী বলেন, শিগগিরই ৪০০ নাম সর্বোচ্চ দৈনিক পত্রিকার অনুমোদন বাতিল করা হবে। আগামী বছর থেকে নতুন কোনো অনলাইন চালুর আগে নিবন্ধন নিতে হবে। সময় 2 বছর দেয়া হয়েছে, সুতরাং আর সময় ক্ষেপণের সুযোগ নাই। যে চ্যানেল ক্লিন ফিড হয়ে আসবে সেটি সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। গণমাধ্যম কর্মী আইন প্রায় চূড়ান্ত পর্যায়ে, এটি পার্লামেন্টে পাশ হলে যখন গণমাধ্যম কর্মী আইনে রূপান্তরিত হবে তখন ইলেকট্রনিক মিডিয়া এমনকি অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও আইনগত সুরক্ষা পাবে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 3 রোহিঙ্গা নাগরিককে 3 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এই হত্যা মামলায় এখন পর্যন্ত 5 জনকে 3 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গেল মাসের 29 তারিখ রাতে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ।
কক্সবাজারের টেকনাফে 1.5 কেজি ক্রিস্টাল মেথ আইস সহ আব্দুল মজিদ নামে এক তরুণকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল রাতে সদর ইউনিয়নের গোদারবিল এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিজিবি 2 অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, জব্দকৃত মাদকের দাম আনুমানিক 7.5 কোটি টাকা। নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে রংপুরে মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবিদ হাসান এ দণ্ডাদেশ দেন। রায়ে 4 জনকে খালাস দেন আদালত। 2018 সালের 7 জুলাই ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে 16 জুলাই ঢাকার আশুলিয়া থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অভিযোগে ভোলায় 22 জনকে 80,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে চর থেকে মাছ পরিবহনের দায়ে 5 নারীকে আটক করা হয়েছে। সম্প্রতি ডিম ছাড়ার মৌসুমে ইলিশের প্রজনন নিশ্চিত করতে বিভিন্ন জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। নদীর টলমলে জল, শরতের আকাশে মেঘের ভেলা আর জমিনে শুভ্র কাশফুলের মেলা। প্রকৃতির এমন সৌন্দর্য একাকার হয়ে শুভ্র আলো ভরিয়ে দিয়েছে চারপাশ, সেজেছে অপরূপ সাজে। সেই শুভ্রতায় নিজেকে মেলে ধরতে প্রতিনিয়ত ছুটে চলেছে সৌন্দর্য পিপাসু মানুষ। এই নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য নরসিংদী শেখ হাসিনা সেতু এলাকায়। কাশফুলের মেলায় চিত্র তুলে ধরেছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। মহাকবি কালিদাস শরৎ বন্দনায় বলেছিলেন, প্রিয়তম আমার, ওই চেয়ে দেখো নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। শরতের বিকেলে মনকে প্রফুল্ল করতে ঘুরে আসতে পারেন কাশবন থেকে। কাশফুলের নরম ছোঁয়ায় এক স্নিগ্ধ বিকেল কাটাতে এবং ব্যস্ততার ফাঁকে একটু শান্তির খোঁজে স্থানীয়রা ছুটে আসছেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে অবস্থিত শেখ হাসিনা সেতুতে। সেতুর দুপাশে বিস্তীর্ণ এই ভূমি আবৃত হয়ে আছে শুভ্র কাশফুলের মেলায়। প্রতিনিয়তই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদেরকে সাথে নিয়ে দল বেঁধে ঘুরতে আসছে দর্শনার্থীরা। জায়গাটা আসলে অনেক সুন্দর, আর শরৎ এলেই কাশফুল আসলে দেখতে মন চায়। পরিবার নিয়ে, বন্ধুবান্ধব অথবা একাকী বিকেলে একটু সময় কাটানোর জন্য আসার। ফ্রেন্ডদের মুখে শোনার পরে আগ্রহ নিয়ে এখানে আসছি, আর খুব এক্সাইটেড ছিলাম যে কবে আসবো, কবে ঘুরবো। তো এখানে আসার পর খুব ভালো লাগতেছে। সুন্দর একটি দর্শনীয় স্থান, এটা আমাদের উচিত প্রত্যেকে এখানে আসা, দেখা এবং সেই সৌন্দর্যটাকে উপভোগ করা। কাশফুলের এই জায়গাটা নরসিংদীতে আছে, কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো নাও থাকতে পারে। প্রত্যেক বছরই সবাই আমরা এখানে ঘুরতে আসি। এত সুন্দর কাশফুল, মানে শরতের একটা আবহাওয়া, এটার জন্য অনেক ভালো লাগতেছে। শারদ একটা পরিবেশ, আর সবার সাথে সময় কাটাতে পারতেছি, অনেক ভালো লাগছে। অন্যরকম হয়ে গেছে এবং একটা বিকৃত মনোমানসিকতাতে আমরা চলে গিয়েছিলাম। এখন অনেক ভালো লাগতেছে নরসিংদীতে এরকম একটা খোলামেলা স্থান, এবং এই নরসিংদীতে যে এক কাশবনের এইরকম প্রকৃতির মধ্যে যে আসতে পেরেছি, এটাতে অনেক আমি আনন্দিত। প্রাকৃতিক এই সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদের পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণকারীদের প্রতি আহ্বান সচেতন মহলের। আমরা দেখি এই কাশফুলগুলো হওয়ার পরে যারা বালি ভরাট করে তারা কিছুদিন সেখানে বালি বসে যাওয়ার জন্য সময় দেয়, পরে তারা স্থাপনা তৈরি করলে অপরিকল্পিত স্থাপনার বলে সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে যায়। প্রকৃতির যে সুন্দর অপার লীলা, সবাই সেটা উপভোগ করতে পারবে। তো আমি সবার কাছে, যারা এখানে আসবে সবার কাছে আমার একটা দাবি হচ্ছে যে কাশফুলের যেন সৌন্দর্যটাকে বজায় রাখে, এগুলো যেন নষ্ট না করে। এই শেখ হাসিনা সেতু এলাকা ছাড়াও শাহপ্রতাপ মহাসড়কের পাশে রায়পুরার আমিরগঞ্জ, মনোহরদী সহ জেলার বিভিন্ন জায়গায় দেখা মিলছে কাশফুলের। শরতের এই শুভ্র বনে প্রতিদিন বিকেল হয় স্নিগ্ধতায়, সন্ধে নামে কাশফুলের গন্ধ মেখে। এখানকার প্রতিটি বিকেল এবং সন্ধ্যা আরও মাধুর্যমণ্ডিত করে ঘুরতে আসা দর্শনার্থীদের উচ্ছ্বাসে। সঠিক পরিকল্পনা প্রয়োগ করা গেলে এখানকার এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবেও উন্নতি সম্ভব। রাকিবুল ইসলাম, 52 টিভি, নরসিংদী। এবার আন্তর্জাতিক সংবাদ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গ্যাস আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে দেখা করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র অফিস জানিয়েছে সাইমন গ্যাস কাবুলে তালেবান নেতা আমির খান মুত্তাকি, মোল্লা আব্দুল গনি বারাদার ও আব্দুল সালাম হানাফির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আফগানিস্তানকে সন্ত্রাসবাদের ভূমি হওয়া থেকে রক্ষা করা এবং যারা আফগান মাটি ছাড়তে চায় তাদের নিরাপদে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। ফেসবুকের বিভিন্ন সাইট ও অ্যাপ শিশুদের জন্য ক্ষতিকর। বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্রকে দুর্বল করেছে। ফেসবুকের সিভিক ইন্টিগ্রিটি গ্রুপের সাবেক প্রোডাক্ট ম্যানেজার হাউজেন যুক্তরাষ্ট্রের সিনেটের উপকমিটির সামনে এসব কথা বলেন। গত মে মাসে সংস্থাটির চাকরি থেকে বিদায় নেন হাউজেন। তবে এর আগে ফেসবুকের কিছু গোপন নথিপত্র নিজের কাছে নেন তিনি। তবে ফেসবুক বলছে হাউজেনের অভিযোগ বিভ্রান্তিকর। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল 24 ঘন্টায় মারা গেছে প্রায় 7,500 মানুষ। এই সংখ্যা গত দিনের তুলনায় 2,800 জনেরও বেশি। ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 94,000-এর বেশি মানুষ। একই সময় মারা যায় 1,803 জন। দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়া গেল 24 ঘন্টায় মারা গেছে প্রায় 900 জন। নতুন করে সংক্রমিত হয়েছে 25,000-এর বেশি মানুষ। এই প্রথম পৃথিবীর বাইরে কোনো সিনেমার দৃশ্যায়নের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসিলোদ ও পরিচালক ক্লিম শিপেঙ্কো। মহাকাশে রাশিয়া এই দলের নেতৃত্ব দিচ্ছেন আডং সাংপেন্ট-রভ। 12 দিনের এই মিশনে তারা মহাকাশে যান। সোয়ুজ MSU-19A করে ঘুরবেন। মহাকাশে তারা দ্য চ্যালেঞ্জ সিনেমার শুটিং করবেন। গত বছর হলিউডে মিশন ইম্পসিবল সিরিজের একটি সিনেমার শুটিং মহাকাশে করার কথা জানিয়েছিল নাসা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই প্রকল্পকে টেক্কা দিতেই এই উদ্যোগ নিয়েছে রাশিয়া। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে আজ রাত 1:45 ইতালির বিরুদ্ধে লড়বে স্পেন। মিলানের সান সিরো স্টেডিয়ামে এই খেলা হবে। সবশেষ মুখোমুখিতে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইতালি। এ কারণে প্রতিশোধ নেওয়ার লড়াই করবে স্পেন। সেই লক্ষ্যে তরুণদের দিয়ে স্কোয়াড সাজিয়েছেন লা রোজা কোচ লুইস এনরিকে। এদিকে টানা 37 ম্যাচ অপরাজিত আছে ইতালি। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।